গতকালকে সন্ধ্যাবেলায় বাবা গেছিল ডাক্তার দেখাইতে। তো রিপোর্ট তো আপনাদের দেখাইছি। তো সেই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেছিল। তো ডাক্তার কি বলছে? ডাক্তার তো বললো অপারেশন করবার নিয়ে। অপারেশন করে তোমার অনেক আগে আরেকবার বলছিল তাই না, যখন প্রথম দেখাইছিলে? ওটা প্রথম দেখাইছিলেন সবই বলছিল, এখন তো করি নাই, ভয় করে আবার অপারেশনের কোনো নাই, মানে সিউরিটি নেই, মানে না ভালো হওয়ার সম্ভাবনা, আরও খারাপ হইতে পারে এভাবে বললো আর কি। তারপর আরেকটা অপারেশন আছে যে দিয়ে কি জানি কম্পিউটারে কি জানি কেমনি করে ছিদ্র করে। কম্পিউটার না মেশিন দিয়ে করবো? ওই তো মেশিন দিয়ে করবো। তো এই যে রিপোর্ট, পুরো রিপোর্টটা আছে এমনি, এটা তো সরা ভরা দেখাইছি, কি বলতে আমার মনে নেই, অমনিকের ওর নাম কি আর নাকি 6টা বানাইছে, মানে 6টা মানে 2বার করছে, মানে প্রথমবার বুঝতে হয় না, দিকে দুবার করছে, রিপোর্ট করলো, জোরে জোরে কও কথা। রিপোর্ট করলো। তো প্রথম সকালবেলায় করেছিলাম, পুরাটা আইছিল না। তারপরে আবার রাত্রিতে 10টার দিকে যে করছি, তো 10টার দিকে মোটামুটি করে মোটামুটি রিপোর্ট ভালো হয়েছে। রিপোর্ট ভালোর মধ্যে হয়তো অপারেশনের হয়েছে, অপারেশন করবা গেছে। অপারেশন তো আমি হবো না, কিন্তু আসলে আর দু একটা ডাক্তার দেখাবো। এখন তুমি আবার ডাক্তার দেখাতে যাইতেছো নাকি? অনজাম গেল পঙ্গুতে, পঙ্গু হাসপাতালে যাবে? পঙ্গু হসপিটাল যাম, পঙ্গু হসপিটালে দেওয়া সরকারের ডাক্তারে কি সাবজেশন দেয় তাই শুনুন। কিন্তু আগে আমি অপারেশন হবো না, কিন্তু চিকিৎসা যদি মেডিসিনের দ্বারাতে যাই ওষুধে, তাহলে ওইটার ব্যবস্থা করুন, ওটা চেষ্টা করুন। কিন্তু ওটা শিবটা যাবো না কেমনি কি, নিজের মতো চেষ্টা করতে হবে। তো যাই দেখি পঙ্গুতে যাই কোনটা। মানে 15-16 বছর আগে যে কথা বলছিল ডাক্তার এখনো সেই আগের কথাই বলছে। তবে তোমার ভিতরের সমস্যাটা আর কি, মানে মানে 25 বছর আগে, 25 বছর আগে তো অনেক বছর, অনেক বছর আগে, 25 বছর আগে, মানে যে অবস্থা আছে ওই অবস্থায় আছে। সুবিধা হয়েছে কি ওটা এখনো বাড়ে নাই, আগের মতোই আছে। হয়তো আশপাশ দিয়ে আরেকটু সমস্যা হয়েছে, অন্য দিক দিয়ে বাড়ছে, কিন্তু ওই টিউমারটা আর কি বড় হয়নি খুব একটা নাকি, মানে ভিতরে স্পেসও খুব একটা নেই, যার কারণে বড় হইতেও পারে নাই। কিন্তু যে হাড়ের ভিতরে তো ওই হাড়ের ভিতরে কিছু কিছু জায়গা একটু জল জমছে, ওইটা মানে ডাক্তারও বললো যে 2 জায়গায় জল জমছে, ওই জলটা যে কাইটা দেওয়া হয় তাহলে সমস্যা হবে না, কিন্তু টিউমার অপারেশন করা কোনো সম্ভব না। ও আচ্ছা, টিউমার রিমুভ করা সম্ভব না, কিন্তু আশেপাশে যে সমস্যাগুলো নতুন করে তৈরি হয়েছে সেইগুলো আর কি রিমুভ করা সম্ভব, এটাই বলছে আর কি নাকি? অপারেশন করা সম্ভব না, অপারেশন টিউমার অপারেশন করা সম্ভব না। তো ওনারা আগেও ওই মধ্যে ওই রিপোর্টে বলছিল, ডাক্তাররা বলছিল, ওরা বলছিল আমি প্রথম যাইছিলাম পিজিতে থেকে 1-1.5 মাস আসছিলাম ভর্তি, ওইদিকে মোটামুটি পরীক্ষা নিরীক্ষা সব মোটামুটি বেশ করছিল। তো আমি 25 বছর আগে মোটামুটি 1.5 লাখ 2 লাখ টাকা ব্যয় করছিলাম পরীক্ষায় 2 লাখ টাকা ব্যয় করে মোটামুটি আমার গেল হলো। ওষুধ খেয়েছিলাম 3000 টাকা ওষুধ খেয়ে, কিছু হয় না। তারপরে ওনারাও অপারেশন করবো, তো ওই দিকে আবার দিয়েছিল হলো মেডিকেলে, ঢাকা মেডিকেল দিয়েছিল হলো ওই থেরাপি দিবেন দিকে। তো থেরাপি দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু মানে আমি কোনো 15 দিন ঘুরে কোনো পাই নাই, সিরিয়াল পাই নাই, তার জন্য আমি বাদ দিয়েছিলাম। তারপরে গেছিলাম অ্যাপোলোতে ডাক্তার দেখালাম, অ্যাপোলোতে দেখিয়ে নেয় ওনারা আবার ইন্ডিয়ান ডাক্তার আছে অ্যাপোলোতে আসে। তো ওনারা আবার বললো যে না, এটা অপারেশন করা কোনো সম্ভবই নেই, মানে মেরুদণ্ড হাড়কে এটা কোনোদিন মনে করেন যে টিউমার অপারেশন করা যায় না। যারা সিদ্ধান্ত দেয় হয়তো বাংলাদেশে ডাক্তার আছে, করার প্রস্তুতি আছে, কিন্তু আপনি হয়তো সহজে হইন না, কিন্তু আপনি ওষুধের দ্বারা তার জন্য ওইলেও আপনি মানে বাঁচলেও আপনি সেই পঙ্গুয়া বাঁচান না, বাঁচছে আপনার টাকা পয়সা ফালিয়ে দেন না, এই পর্যন্ত আর কি রয়েছে। তারপর একটু বাড়তি থেকে আবার যাবার রিপোর্ট করালো, ডাক্তার দেখানো যে কোন পরিস্থিতি কেমনি কি, তাইতে আবার ফিরে আবার ডাক্তার দেখবেন। তো ডাক্তার দেখে যদি বলে বাইরে ভালো ডাক্তার দেখান যান, কি ব্যবস্থা নিয়েছে। যাও তাহলে 10টা বেজে গেছে, যাও। আবার সরকারি হাসপাতাল না, তোমার সিরিয়াল পাইতে দেরি হবে। কৃষ্ণ গেল আবার আরেক হাসপাতালে ডাক্তার দেখাইতে।
এক রুগী হয়ে রয়েছে, এই রোগীর কি অবস্থা? হ্যাঁ, এই রোগীর অবস্থা ভালো না। রোগীর অবস্থা কি হয়েছে? ওষুধ খাও নেই? খাইছি, কয়টা খাইছ? দেড়টা খাইছি। খাইছ। জ্বর আছে কিন্তু বেশি না, ওখানে কম। সকালে আসার না। ওষুধ খাইছে আবার যাইবো, আবার আইবা ওষুধ খাইবে, এমনি করে 6-7 দিন কাটালে সে মনে হয় ঠিক হবো। এখনকার জ্বর বলে এইরকম। বাড়িতে সবারই নাকি জ্বর আইছে, ভক্ত, অনিমা, নকুর, অবনী সবারই জ্বর আইছে। তোমার আবার না থাকবো না, তোমার আইসা আইসা না আমাকেও সিরিয়ালে পড়বো কিনে। রান্না করে এসে পড়লাম, তো চলেন রান্না বান্না শুরু করি। আজকে রান্না করব মাংস। তো এখানে মাংসটাকে ধুয়ে নিব। তো আপনারা তো বুঝতেই পারতেছেন এটা কিসের মাংস, এটা খাসির মাংস। এখানে 1 কেজির মতো আছে, নাকি 1 কেজির বেশি হবে মনে হয়। যাই হোক, তো এগুলো প্রথমে ধুয়ে নিই, তারপর রান্না শুরু করব। খাসির মাংস আমরা খুব কম খাই, খুবই কম খাই। কারণ হচ্ছে যে খাইতে ভালো লাগে সেটা তো আছেই, কিন্তু খাসির মাংস খাওয়া তো আসলে শরীরের জন্য ভালো না, এর জন্য খাওয়া হয় না। তার মধ্যে তো এগুলা আমাদের এখানে এখন হচ্ছে 1100 থেকে 1200 টাকা করে কিলো নেয়, মানে 1 কেজি আর কি 1100 থেকে 1200 এরকম করে নেয়। সময় বিশেষ, মাঝে মাঝে তার থেকে কম পাওয়া যায়, মাঝে মাঝে আবার এর থেকেও বেশি পাওয়া যায় আর কি, মানে বেশি দামে পাওয়া যায়। তো এই যে মাংস আমি আগে ভালো করে ধুয়ে রাখছি, এখন জাস্ট একটা ধোয়া দিলাম। মাংস ধোয়া হয়ে গেছে, এখন চলেন মাংসটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করি। কি কি মশলা দেই একটু দেখেন। এখানে দিতেছে জিরা, ধনিয়া, তারপর হচ্ছে একটু সরিষা বাটা, মানে সব রকমের যে গোটা মশলা হয়, মৌরি, তারপর জিরা, ধনিয়া, কালো জিরা দিনে অবশ্য, সব ধরনের মশলা বাইটা নিছি। এরপর দিব হচ্ছে রসুন বাটা, এখানে আমি এক চা চামচ পরিমাণ দিলাম। তারপর হচ্ছে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা একটু বেশি দেব, 2 চা চামচ পরিমাণ দিলাম। আদা বাটাও 1 চা চামচ পরিমাণ দেব। ঈশান যাও এখান থেকে। এরপর দিব হচ্ছে লবণ, অবশ্যই লবণটা একদম ঠিক মতো দিবেন, একটু পরিমাণের চেয়ে বেশি দেন, কারণ হচ্ছে আলু তো দিবেনই। লবণ কম হলে তরকারির টেস্ট ওঠে না, মানে মাংসে যদি লবণ মাখার সময় কম দেন তাহলে দেখা যায় যে মাংসের ভেতরে যে লবণটা ঢুকে সেটা হচ্ছে প্রথম অবস্থায় ঢুকে, যখন আপনি এটা মাখবেন তখনই যে লবণটা দিবেন ওইটাই মাংসের ভেতরে যাবে, আর পরবর্তীতে দিলেও সেটার মাংসের ভেতরে যায় না। এর জন্য প্রথমে লবণটা ঠিক মতো দিয়ে এটা খুবই দরকার। এরপর হচ্ছে আমি এর মধ্যে দিব হচ্ছে তেজপাতা, কাঁচামরিচটা এখনো করা হয় নাই। তেজপাতার সাইজটা একটু দেখেন কত বড়। তারপর দিব হচ্ছে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আবার পরে আমি আর একটু ভেজে দিব, এর জন্য অল্প পরিমাণ দিলাম। এরপর হচ্ছে তেল ছিল মাংসের মধ্যে, তাই আমি তেলের পরিমাণটা কম দেব, পরবর্তীতে যদি আমার লাগে তাহলে আমি দিব। তো এখন হচ্ছে মাখার পালা, সব মশলাপাতি তো দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে মেখে নিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। এরপর হচ্ছে আমি বাকি যে সমস্ত রান্না বান্না করব সেইগুলো করব। আজকে রান্না করব হচ্ছে শুটকি দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি, শুধু মূলা দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি রান্না করব। তারপর হচ্ছে মসুরের ডাল, এই যে মাংস দেখতে পাইতেছেন মাখতেছি, এই মাংস রান্না করব, আর হচ্ছে একটু মাছ ভাজি করব। এ হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। আগের মানুষ বলতো মাংস মাখার সময় যত সুন্দর করে মাখবেন, মানে অর্ধেক রান্না হাতে মেখেই শেষ করবেন, তাহলে নাকি সেই খাবারটা স্বাদ বেশি হয়। হলুদ, মরিচ, লবণ সব ঠিক মতো যখন তরকারিতে হবে তখন খাবারের স্বাদ পরিপূর্ণ হবে, আর যদি হলুদ, মরিচ, লবণ ঠিক মতো না হয় তাহলে খাবারের স্বাদ ওঠে না। যাই হোক, এই যে মাখা হয়ে গেছে। তো আমি জিরে দিতে তো ভুলে গেছি, আগে জিরে দিতে দিইনি, আগে তেজপাতা দিতে চাইছিলাম। তো এখানে জিরে ফোড়ন দিলাম, বেশি না অল্প দেব। তারপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি,
এখন রান্না করতেছি শুটকির চচ্চড়ি। তো প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপর হচ্ছে এখানে শুটকি মাছটা দিয়ে দিচ্ছি, তারপর একটু জল দিয়ে দিলাম, কারণ শুটকি মাছটা আমি জলে একটু সেদ্ধ করব, কারণ হচ্ছে যে শুটকি মাছ শক্ত হয়ে গেলে ফ্লেভারটা ভালো আসে না, মানে ভাজা ভাজা করলে তেলে সেটা খেতে ভালো লাগে না। এর জন্য আমি তেলে দিয়ে একটু জল দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে এরপর ভাজা ভাজা করবো। এখন লবণ দিয়ে দিলাম, এরপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নেব, তারপর হচ্ছে সবজি দিব। শুটকিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিব হচ্ছে মূলা। শুধু মূলা দিয়ে আজকে শুটকি মাছের চচ্চড়ি করতেছি। এই যে দেখেন এখানে শুধু মূলা কাটছি। আপনারা ইচ্ছা করলে এই রান্নাটা করে খেতে পারেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, শুধু মূলা দিয়ে শুটকির চচ্চড়ি। এই হচ্ছে লবণ আর হলুদ মরিচ যেহেতু আমি দিয়ে দিছি, এর জন্য এখন আর দিব না, আগে নাড়াচাড়া দিয়ে দেখে নেই যে লাগবে কিনা, যদি লাগে তাহলে দেবো। আর এর মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ দিবেন অবশ্যই, আমিও দিব, আমার কাটতে হবে এর জন্য দিতে পারি নাই, কেটে নিয়ে পর হচ্ছে দিব। তো এখন রান্না করব হচ্ছে খাসির মাংস। তো চলেন আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি, আমি কিভাবে করি। এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এখন দিব জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, এর মধ্যে আপনারা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারেন, তবে আমি দিব না, আমি হচ্ছে পরে দিব, আমি একবারে বেটেই দিব, কারণ এত বারে বারে গরম মশলা দেওয়া দরকার পড়ে না। এই যে আমার চুলের জাল কমে গেছে, এই যে দেখেন, বাবার বাবা জিরে বেশি কালো হয়ে গেছে রে। কড়াইটা মানে একটু বেশি বড় হয়ে গেছে, এর চেয়ে ছোট করে নিলে আবার বেশি ছোট হয়, আবার এটা নিলে বেশি বড় হয়, মানে কোনো সিস্টেম হয় না। তাই ভাবলাম যে বড়টাই নিয়ে নিই, রান্না করতে আরাম পাওয়া যাবে। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিই। এক পাশে হয়েছে চচ্চড়ি রান্না করতেছি, আরেক পাশে মাংস রান্না করতেছি, এদিকে চচ্চড়ি হয়ে যায়, এদিকে মাংস পেঁয়াজ হয়ে যায়, কোন দিকে যে যাবো, এই জন্য দুইটা রান্না একসাথে রান্না করলে এটাই প্রবলেম। খাসির মাংস কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিব। আলুটা যেহেতু আগে ভেজে রাখছি, এর জন্য আলুটা একটু পরে দিলাম। মাংসের মধ্যে আলু ঠিক মতো না হলে কি আর মাংস জমে? মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর 1 মিনিট, আর 1 থেকে 2 মিনিট কষাবো, তারপর জল দিয়ে দেবো। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতেছি। তো মাংসটাকে বেড়ে নেই, কতটুকু গরম মশলা বাটা দিলাম, তরকারি দেখে মনে হতেছে যে কি মানে গরম মশলার আশপাশ দিয়েও যায়নি, মানে গরম মশলা দেই নেই এরকম মনে হইতেছে। প্রথমে হচ্ছে ঈশান বিশ্বাস, সারা বিশ্বাস, এদেরকে খাবার দিয়ে নেই, তারপরে আমরা বিশ্বাস খাবো। কেমন
যে লাগবো আজকে তরকারি। খাসির মাংস আমি খুব বেশি রান্না করি না, তো খুব কমই রান্না করি। এই জন্য মনে মনে একটু ভয় ভয় করে। যাই হোক, খামো তো আমরাই। এখানে একটু বাটিতে বেড়ে নিলাম। যে দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু করলাম, খাবার বাড়ছি। আজকে রান্না করছি শুটকির চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে মুসুর ডাল, আছে মাংস। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। তো খাওয়া দাওয়া শুরু করে ফেলাই।